স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি শোভন শাহমিদিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বে অফ বেঙ্গল সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যা হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বন্টন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে বিদেশি অতিথিদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব, এই ৩ শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধান সংশোধনের আওয়াজ এসেছে সরকারের পক্ষ থেকেও। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি সেই চেঞ্জেসগুলো দরকার। সেটার জন্য বিচার বিভাগের যে সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে। পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা ভুল বুঝাবুঝি, চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত বছরে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে। পাচার রোধে পদ্ধতিগত স্বচ্ছতা নিশ্চিতের পর ভবিষ্যতে কোনো সরকারই আর টাকা পাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক
রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি বলেন, বৃহত্তর সংস্কার করতে না পারলেও দুর্নীতির পথ বন্ধ করবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, পলিসি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এসব সমস্যার সমাধান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এ নিয়ে অন্তর্বর্তী সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা একটা মেসেজ দিয়েছি, ভবিষ্যতে কিন্তু টাকা পাচার করা ধরা পড়বে, তখন ধরা পড়ে নাই তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজে ভবিষ্যতে যেন যে কোনো সরকারি, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা পাচার করতে পারবে না। এখন তো মহানন্দে করে এই জিনিসটা একটা কার্যকারিতা হারিয়েছে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। প্রশাসক এবং 10 সদস্যের প্রশ্নবিদ্ধ সহায়ক কমিটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঐতিহ্যবাহী এই সংগঠন। চলমান শ্রমিক অসন্তোষ সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি। অস্থিরতা নিরসন করে তৈরি পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিতে দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর কমিটি গঠনের দাবি সদস্যদের। দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। এই খাতে উন্নয়নের পাশাপাশি যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান। কিন্তু গত নির্বাচনে কারচুপির অভিযোগে 20 অক্টোবর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়োগ দেওয়া হয় প্রশাসক। 24 অক্টোবর গঠন করা হয় 10 সদস্যের সহায়ক কমিটি, যা অনেকটাই প্রশ্নবিদ্ধ। যারা সহায়ক কমিটিতে আছে তারা কিন্তু অনেকেই খুনের মামলার আসামি। 2 জন দেশেই নেই, 2 জন আছে পলাতক। 35 জনের বডি তো আর 6 জন আর 7 জনের সম্ভব না। যার কারণে যে প্রবলেম যাবে অ্যাড্রেস করা দরকার, এই অ্যাড্রেস প্রপারলি হচ্ছে না। ফলে গাজীপুর, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংগঠনটি। প্রশাসক উনিও দেশে নাকি নেই আমি শুনলাম। যদি শ্রমিকদের ন্যায্য পাওনা থাকে তাকে সেটাও মিটাইতে হবে। কিন্তু এই বোর্ড যদি থাকতো তাহলে মনে হয় যে আরও বলিষ্ঠভাবে এই সমস্যার সমাধানটা আরও আগেই সম্ভব হতো। দ্রুত নির্বাচন দিয়ে কার্যকর বিজিএমইএ গঠনের দাবি সদস্যদের। এখন যেটা সমস্যা হচ্ছে, মেম্বাররা কিন্তু সঠিক সার্ভিসটা পাচ্ছে না। তবে আমরা যেটা মনে করি যে নির্বাচন হওয়া দরকার, যাতে সাধারণ মেম্বাররা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা নির্বাচিত হয়ে আসবে বোর্ডে, তাদের মাধ্যমে তারা তাদের দাবিগুলো বলতে পারে। সাধারণ মেম্বাররা কিন্তু খুব সচেতন, আগের মতো না। তারা কিন্তু এবার দেখবে কে আন্তরিক, কে কাজ করতে পারবে। নির্বাচনের মেইন ফ্যাক্টর হলো ভোটার লিস্ট। এই ভোটার লিস্টটি যেন ঠিকভাবে তৈরি করা হয়, কারণ আমাদের গত নির্বাচনের কিন্তু ভোটার লিস্ট নিয়ে একটি কমপ্লেন রয়েছিল। সেই কমপ্লেন যদিও কতখানি বাস্তবসম্মত আমি জানি না, বাট এটি একটি সবার মনে যে শঙ্কাটা আছে সেই শঙ্কা দূর হয়ে যাক। নিয়ম অনুযায়ী 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে প্রশাসক। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জমির ব্যবহার কমিয়ে আনতে পারার পাশাপাশি গ্রিড সুবিধা এবং উৎপাদিত বিদ্যুতের ভালো দাম পেলে অনেক উদ্যোক্তাই সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হবেন। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন ভূমির ব্যবহার প্রায় অর্ধেক কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তবে সোলার বিদ্যুতের যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি হলে বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে আনা যাবে বলছেন উৎপাদকরা। অনেক পরিকল্পনা নেয়ার পরও বাংলাদেশে সোলার বা নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের উৎপাদন খুবই নগণ্য। অনেক প্রকল্প নেয়ার পরও তা সফলতার মুখ দেখেনি। দেশি বিদেশি অংশীদারিত্বে একটি বড় সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চান ফরিদুল হক। রাজধানীতে সোলার বিদ্যুৎ প্রদর্শনীতে তিনি হিসেব করছেন সোলার বিদ্যুৎ প্রকল্পে তার ব্যবসায়িক সম্ভাবনার দিক। জ্বালানি সংকটের মুখে বিকল্প ও পরিবেশ বান্ধব বিদ্যুতের উৎস সোলার বিদ্যুৎ এখন বেশি গুরুত্ব পাচ্ছে। তবে ফরিদুল হক বলছেন, ভূমি নির্ভর সোলার বিদ্যুৎ প্রকল্পগুলোতে যদি জমির ব্যবহার অর্ধেক কমিয়ে আনা যায়, পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিড পর্যন্ত নিয়ে যেতে সরকারি সহযোগিতা এবং উৎপাদিত বিদ্যুতের দাম ভালো মিলে, তবে তার মতো অনেকেই এগিয়ে আসবে সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনে। আমাদের সাথে কথা বলে জানলাম যে প্রায় 500 একর জায়গার উপরে 300 মেগাওয়াটের উপরে সোলার পাওয়ার করা যাবে। কস্ট এফেক্টিভ কীরকম, ওনারা বলছেন যে এটা 4 থেকে 5 বছরের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে। এখানে অনেক ফ্যাক্টর আছে। দেখা যাচ্ছে যে আমি সোলার পাওয়ার করলাম, ওখান থেকে দেখা গেল আমার গ্রিড লাইন 30 মাইল দূরে হবে না,
এটা কাছাকাছি হতে হবে 4, 5, 6 কিলোমিটারের ভেতরে। সেই সুযোগও আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে, পাওয়ার গ্রিড লাইন থেকে ওদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে সোলার বিদ্যুতের ব্যবসায়িক সম্ভাবনা বিবেচনায় শিল্প স্থাপন করতে চায় চীনের অনেক প্রতিষ্ঠান। তাদের মধ্যে এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, সোলার বিদ্যুতের যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদন করতে পারলে বিদ্যুতের খরচ কম রাখা সম্ভব। ইলেকট্রিক্যাল বিল এভরি মান্থ যেরকম করে খরচ হচ্ছে, ওই তুলনায় যদি বাংলাদেশে তারা ইনস্টেড অফ এক্সপোর্টিং তারা যদি এখানে ম্যানুফ্যাকচার করে, তাহলে কিন্তু আরও কম প্রাইসে সেল করতে পারবে টু দ্য কাস্টমার্স। অন্য কোম্পানিজ যেরকম ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে বাংলাদেশে মাল, আমরা এখানে ফ্যাক্টরি দিতে চাচ্ছি। বর্তমানে নিম্নমানের সোলার বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে বাজার সয়লাব। এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে অনেকেই হতাশ সোলার বিদ্যুৎ নিয়ে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। 2010 সালের 4 ফেব্রুয়ারি দেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের 30 সেপ্টেম্বর অবসরে যান তিনি। সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শোক জানানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকেও। গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করায় প্রবাসীদের নানা হয়রানি এবং ভোগান্তিতে পড়তে হয়েছে। সে সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করছেন প্রবাসীরা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে রাষ্ট্র সংস্কার এবং মেরামতে রেমিটেন্স যোদ্ধাদেরও সম্পৃক্ততা বাড়ানোর দাবি ওঠে। বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্যের নেতারা সহ প্রবাসীরা অংশ নেন। চট্টগ্রামে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর 6ষ্ঠ বর্ষের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে নাসিরাবাদ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাছাই পর্বে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতায় 40 সাহিত্য এবং ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এবং 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা 20 প্রতিযোগীতে। তার মধ্য থেকে বাছাই শেষে ঢাকায় মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায় 7 জন বাংলাবিদ। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ইস্পাহানি টি লিমিটেডের শাহ মঈনুদ্দিন হাসান সহ অতিথিরা। আধুনিক স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে নোয়াখালীর মাইজদীতে 200 শয্যার ইবনে সিনা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে। দুপুরে ইবনে সিনা ট্রাস্টের 25তম শাখা হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের। তিনি বলেন, চিকিৎসার জন্য যেন ঢাকায় বা বিদেশে যেতে না হয় সেজন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব সুযোগ সুবিধা নিয়ে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষ 35% ছাড়ে উন্নত সেবা পাবেন। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং ট্রাস্টের সদস্য কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ডক্টর AKM সদরুল ইসলাম। সাউথ ইস্ট ব্যাংক PLC সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024-এর খেলোয়াড় এবং স্টাফদের সম্মাননা দিয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ মোহাম্মদ আওয়াল। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান MA কাশেম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আজিম উদ্দিন আহমেদ। এতে প্রত্যেক খেলোয়াড়দের 3 লাখ টাকা ও কোচিং স্টাফদের 1 লাখ টাকা বিশেষ আর্থিক সম্মাননা দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করা হয়। ডাকাতি এবং মুক্তিপণের জন্যই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব। আরও জানায়, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় গাফিলতি থাকলে তদন্ত হবে।
গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরও কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে ৮ মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। ১ সপ্তাহ আগে পরিচয় গোপন করে সাবলেট উঠে চক্রটি। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন। 24 ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এদিকে সংবাদ সম্মেলনে অপর প্রশ্নের জবাবে দাবি করা হয়, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছে র্যাব। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিল। ইভেন তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। তবে এ ঘটনায় কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান র্যাবের গণমাধ্যম পরিচালক। জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর। ডিভিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইরান। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে লেবাননের দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করার পরিকল্পনা করছে ইসরায়েল। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে 59 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 128 জন। লেবাননে যখন আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে তেল আবিব, তখনই যুদ্ধ থামাতে সমর্থনের ইঙ্গিত দিল তেহরান। শুক্রবার ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার কথা জানিয়েছে তেহরান। এর আগে গেল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে লড়াই বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব এটি। তবে ওই প্রস্তাবে ঠিক কি আছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। আমরা কোনো কিছুতে বাধা দিতে চাই না। যে কোনো পরিস্থিতিতে আমরা লেবাননের পাশে দাঁড়িয়েছি। যারা বাধা দিতে চায় তারা নেতানিয়াহুর মিত্র। আসুন আমরা নিজেদের বন্ধু ও শত্রুদের চিনে রাখি। এদিকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার জানিয়েছে, লেবাননের দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করতে চায় ইসরায়েল। শান্তি প্রস্তাবনাটি হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য জেরুজালেমের পক্ষ থেকে উপহার বলেও মন্তব্য করেন ডারমার। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সময়ের প্রয়োজনে মতামত দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সাথে প্রতি জেলায় আগস্টের শহীদদের স্মরণে নতুন মাঠের নামকরণ করার উদ্যোগও নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আজ রাজধানীতে নতুন মাঠ উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। দেখেন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে। 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বছরের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগের ম্যাচ হারলেও শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে কোচ হাভিয়ের কাব্রেরার ভাগ্য। মালদ্বীপ সফরের সেকেন্ড ম্যাচেও চায় জিততে। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। 2026 বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাই পর্বে কলম্বিয়াকে 3-2 গোলে হারিয়েছে উরুগুয়ে। এ জয়ে লাতিনদের পয়েন্ট তালিকার 2-এ উঠিয়ে এসেছে বিয়েলসার শিষ্যরা। অন্যদিকে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে পেরু আর চিলির ম্যাচ।
সেন্টেনারিওতে কলম্বিয়াকে আতিথেয়তা দেয় উরুগুয়ে। শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাসে চলা ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে হোস্টরা, কিন্তু ম্যাচের শুরুতে দাপটটা দেখিয়েছিল কলম্বিয়ায়। 31 মিনিটে হুয়ান ফার্নান্দো উইন্টেরোর গোলে এগিয়ে যায় তারা। এরপর এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে 57 মিনিটে কলম্বিয়ার ডেভিনসন স্যাnchez-এর আত্মঘাতী গোলে 1-1 সমতায় ফেরে উরুগুয়ে। 3 মিনিট পরই আরও একটা স্কোর বিয়েলসার ছেলেদের। 60 মিনিটে রদ্রিগো অ্যাগুয়েরের গোলে 2-1 গোলে এগিয়ে যায় উরুগুয়ে। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হবার পর রং ছড়ায় ম্যাচ। 96 মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান 2-2 করে কলম্বিয়া, কিন্তু শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে উরুগুয়ের ম্যানিউ তারকা ম্যানুয়েল উগার্তের পাস থেকে আন্দ্রেস গোমেজের নেয়া শট কলম্বিয়ার জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি, আর এতেই 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। অন্যদিকে গোলশূন্য ড্র হয়েছে পেরু আর চিলির বিপক্ষে ম্যাচ। এই হারে কনমেবলের বিশ্বকাপ বাছাইয়ের সবার নিচে চলে গেছে এই দু দল। বেশ কটা সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি পেরু বা চিলির দু দলের কোনোটাই। উরুগুয়ের জয়ে আগের দিন তালিকার 3-এ থাকা ব্রাজিল আবারও নেমে গেছে 4 নম্বরে। 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 3-এ আছে কলম্বিয়া, আর 17 পয়েন্ট নিয়ে 4-এ নেমে গেছে সেলেসাওরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের কচুয়ার খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে আরিয়া মদ্দল শাখা খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে জমে থাকা কচুরিপানা পচে দূষিত 4 কিলোমিটার খালের পানি। স্থানীয়রা বলছেন খালটি পরিষ্কার করতে হলে কৃষি কাজে ব্যাপকভাবে উন্নয়ন সম্ভব। নাটোরের সিংড়ায় হাট সিংড়া খালে 1.5 যুগের বেশি সময়ের স্তূপ করা ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে ইউএনও মাজহারুল ইসলাম খালের ময়লার স্তূপ অপসারণ শুরু করেন। এ সময় ইউএনও খালটি দখলমুক্ত করার আশ্বাস দেন। নির্দলীয় ব্যক্তিদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ করে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে মেহেদি উৎসব। নতুন মেহেদি গাছের পাতা দিয়ে বাটা হচ্ছে মেহেদি, তারপর সেই মেহেদি লাগানো হচ্ছে একে অপরের হাতে। বাঙালির ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান দেখতে এসেছে রাশিয়ার কয়েকজন পর্যটক, উপভোগ করছেন এই সংস্কৃতি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।